আজকে আমি কোনো কবিত্ব করতে বসিনি বা সাহিত্যের কোনো কথাও বলতে বসিনি। আজকে যেটা বলতে বসেছি সেটা ফ্যাক্ট, রিয়ালিটি। আজ মানে মুখে কোনো কথা নেই, মুখে কোনো কথা নেই আর। আজকে এজলাসে যা হলো খুবই শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয় খুবই। দুটো 2016, 2025 একসাথে পরীক্ষা নেওয়ার খেসারত, জেনারেল ফ্রেশার্স 2025 দিতে হলো। মুখে বলার মতো ভাষা হারিয়ে ফেলছি, কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলেছিলেন যে কেসটা তিনি ভালো করে দেখবেন, পার্সোনালি খুঁটিয়ে দেখবেন। তো সেখানে একটা পজিটিভ কিছু ফিডব্যাক পাওয়া যাচ্ছিল, সেখানেও একটা আশাহত হওয়ার ব্যাপার তৈরি হলো, সেখানেও একটা হতাশাজনক ফল পাওয়া গেল। কি করব আমরা এখন? বয়স 32 বছর হলো। ভবিষ্যৎ চিন্তাভাবনা করলে গা হাত পা শিউরে ওঠে। কিছু করারও নেই। আমাদের গার্জেনরা সেভাবেই গাইড করেছে যে অনার্স নিয়ে পড়তে হবে 2012 সালে। সেই সময়ে টেকনোলজি, সায়েন্স, এআই এত কিছু উন্নত ছিল না যে অন্যান্য পথ খুঁজে নেওয়া যাবে, অন্যান্য স্কিল বা ডিগ্রি অর্জন করা যাবে। সে সময়টা পার করে চলে এসেছি। অনেক চিন্তার পাহাড় জমে উঠছে মাথার মধ্যে। বয়সের মাঝগণ্ডিতে এসে দাঁড়িয়ে এখন নতুন করে কোনো কিছু একটা শুরু করতে যাওয়া, করা যাবে, উদ্দীপনা দরকার অবশ্যই, কিন্তু পরিবারের এমন পরিস্থিতি নেই যেখানে সাপোর্ট করতে পারবে। এখন বয়সটা এমন চলে এসছে না যে ইনকাম লাগবে, পরিবারটাকে চালানোর মতো ইনকাম লাগবে, কিছু উপার্জন লাগবে যেটাতে পরিবারটা চলে। সুতরাং নতুন করে নিজের ডিগ্রি, নতুন করে নিজের কিছু চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দেওয়া বিশেষভাবে, সেটা আর সম্ভব হয়ে ওঠে না, সেটা আর সম্ভব হয়ে উঠবে না। কোর্টের আজকে এমনভাবে কেসটাকে দেখা হলো, একদম গুরুত্বহীনভাবে, জাস্ট মানে ক্যাজুয়াল একদম, এমনভাবে কেসটাকে দেখা হলো। কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাম এমনভাবে কেসটাকে দেখলেন যেন উনি ওনার অ্যাঙ্গেল দিয়ে দেখলেন, একজন বিচারকের অ্যাঙ্গেল দিয়ে দেখলেন, কিন্তু একজন যে ফ্রেশার্স, একজন যে জেনারেল ক্যান্ডিডেট, তাদের বিচার করার মনোভাব বা দৃষ্টিভঙ্গি দিয়ে সেই জিনিসটাকে দেখলেন না। তাদের ভেতরে কি চলছে, কি দোলাচলতা বিদ্যমান তাদের ভেতরে এখনও চলেই যাচ্ছে, সেই জিনিসটাকে ভেতর থেকে অনুভব তিনি করতে পারলেন না। অবশ্যই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এদের রায়কে তো মানতেই হবে, পছন্দ হোক কিংবা না পছন্দ হোক, মানতে তো হবেই। আমাদের দেশের আইন ব্যবস্থা তো এরকমই, মানতে হবেই। মেনে 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 সব কিছু মেনে নেওয়াটাই হলো সাধারণ মানুষদের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড লিস্ট বেরোনোর যে একটা আশা ছিল, সেটাও এখন ক্ষীণ, আর বেরোবে না, আর সম্ভব না। 2016-25 একসাথে পরীক্ষা নেওয়ার জন্য এই খেসারতটা দিতে হলো। 2016-25 প্যানেলটা যদি আলাদা করতে পারতো তাহলে এক্ষেত্রে কিছুটা সুবিধার হতে পারতো, কিন্তু চান্স নেই। তাহলে কি এই পরীক্ষাটা শুধুমাত্র 2016 যারা যোগ্য শিক্ষক ছিল তাদেরকে বাঁচানোর জন্য? তাহলে কেন ফ্রেশার্সদের এই মিথ্যে আশা দেওয়া হয়েছিল পরীক্ষা নিয়ে? কেন বসতে দেওয়া হয়েছিল? তাদের আলাদা করে কেন পরীক্ষা নেওয়া হলো না? 26,000 যারা বাদ গেল তাদেরই আলাদা করে পরীক্ষা নিতে হতো। আমাদের কেন ফ্রেশার্সদের এর মধ্যে ঢুকতে দেওয়া হলো?
কেন আমাদের সুযোগ করলো? কেন আমাদের সুযোগ দিল? তারাই শুধুমাত্র বসতো, আমাদের জন্য আলাদা পরীক্ষা কন্ডাক্ট করতে পারত। কেন আমরা এই বঞ্চনার শিকার হব? কেন? নেই, উত্তর নেই। করাপশন, ইললিগাল, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত কাজ যদি কেউ করে তাকে কঠোর পরিমাণে শাস্তি দেওয়া হয়, সেটা সাধারণ মানুষের উপরে বর্তায়। শক্তিতে ক্ষমতায় আসীন লোকগুলোর সেখানে কোনো শাস্তি হয় না। আর সেই কথা নিয়ে যদি কখনো, আমি সাপোর্ট করছি না, কিন্তু সেই মানুষটার কথা পয়েন্ট আছে, লজিক আছে, যদি সেখান থেকে স্ল্যাংসগুলো বাদ দেওয়া যায়। রৌদ্র রয় যে কথাগুলো বলেন অনেকটাই ঠিকই। এত কিছু কথা আর বলতে আমার ভালো লাগছে না। মুড মাইন্ড একদম খারাপ হয়ে গেছে, মুড মাইন্ড একদম, মন মানসিকতা একদমই ভালো নেই। জানি না পরবর্তীকালে কী হবে। এই আশাটা নিয়ে বুকে বেঁচেছিলাম যে কিছু একটা হবে বা কিছু একটা বদল হয়তো হতে পারে। এই আশাটা নিয়ে দিন গুনছিলাম, কিন্তু শেষে দেখলাম এখানেও সেই বাড়াবাতে ছাই পড়ল। আর ইচ্ছে করে না, ছেলে মানুষ কোনো একটা কিছু করে চলে যাবে, কিন্তু স্ট্রাগল সারা জীবন চলবেই। এটা করতেই হবে, কিছু করার নেই। হয়তো আমাদেরকে সেই চাকরিটা হলে পরে বাবা মাকে বা বোনকে বা দিদিকে বা পরিবারের সবজনকে বা পরিবারের সবাইকে কিছুটা কমফোর্ট দিতে পারতাম, কিন্তু এখন নিজেরই খরচা চলে না, তাদেরকে কমফোর্ট দেবো কীভাবে? এই চিন্তাই তো ভাবাচ্ছে বারবার প্রতিনিয়ত। নিজের খরচাটাই চালাতে পারছি না। আর বিয়ে, বিয়ে থাকলো দূরে, অনেক দূরে থাকলো বিয়ে, ওগুলো নিয়ে ভাবতেও চাই না আর। গোটা ভবিষ্যৎটা কালিমালিপ্ত হয়ে গেল। অন্যান্য পরীক্ষার জন্য যে প্রিপারেশন নেব, তার যে মানসিকতা, সেটাও তৈরি হচ্ছে না। বিশ্বাস করুন, একটা মনোবল দরকার হয়, সেই মনোবলটাও আসছে না জোর কদমে। টাইম লাগবে এখান থেকে বের হতে, রিকভার হতে টাইম লাগবে। লাগুক, নিজেকে সময় দিই, বের হই। নতুন বছরে নতুন উদ্যমে কিছু করতে চেয়েছি, সেগুলোর প্রতিজ্ঞাগুলো কী করে অটল রাখবো জানা নেই। দেখা যাক। আপনারাও চেষ্টা করুন এখান থেকে বের হয়ে আসার। আর কি বলার আছে? কিছু বলার নেই। আজকের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের উপর বেস করে এটাই শুধু বলার যে এরপরে আর কোনো পজিটিভ ফিডব্যাক আশা করা যায় না। যা কিছু হলো আজকে, ওই 26,000 যারা চাকরি গেছে তাদের সঙ্গে কিছু হয়তো ফ্রেশার্স পাবে, তারাই পাক, অবশ্যই তারা পাক, তারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, পাক তারা। কিন্তু আমাদের মতো যারা 3-4 নাম্বার কম থেকে গেল, তাদের এসএলএসটিটা ইতিহাসই হয়ে থাক। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। ভেতরটা কীভাবে পুড়ে যাচ্ছে সেটা আপনারা জানেন। কোর্ট যদি ফ্রেশার্সদের কথা ভাবতো, তাহলে তাদের হিতে কোনো একটা কাজ করতো। তাদের হিতে তো কোনো জাস্টিসই হচ্ছে না, তাদের হিতে তো কোনো একটা বিচারই আসছে না। সমস্তটাই 2016-দের বাঁচানোর জন্য। ফ্রেশারদের কথা কেউ ভাবছে না। বহু বছর পর, বহু বছর পর একটা প্রতীক্ষিত এসএলএসটি হলো, তাও কি সুপ্রিম কোর্টের চাপে পড়ে। এবার আপনারা সেখানে ভাবছেন ওরা কি নিজের ইচ্ছায় আর একটা নতুন এসএলএসটি নেবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। এসব কথা আর বলতে ভালো লাগছে না, আর মন মানসিকতাও ভেঙে গেছে। পরে কোনো একটা ভিডিওতে আবার আসবো।